উত্তরণ বেতার ম্যাগাজিন। টকবগে যুবক আলামিন, তার জীবনে হঠাৎ করে রাত্রির অন্ধকার নেমে আসে। ফ্যাসিবাদী ক্ষমতা লিপসুর ক্ষমতায় টিকে থাকার অভিপ্রায়। স্বাধীন এই বাংলাদেশে 18 জুলাই থেকে ফ্যাসিবাদের গুলিতে অনেকেই হারিয়েছে একটি করে চোখ। আলামিন তাদেরই একজন। এত কিছুর পরও আলামিনের মতো লাখো ছাত্র জনতা আশায় বুক বেঁধে আছে। এই নিকষ কালো আঁধারে কোনো না কোনো আলোকিত মানবিক মানুষ বাংলাদেশের পাশে দাঁড়াবে। তাদের সেই আশা পূরণ করতে নিরলস কাজ করে যাচ্ছেন কাঙ্ক্ষিত সেই আলোকিত মানুষেরা। পরিবর্তন আসবেই তাদের হাত ধরে। তরুণদের সাথে নিয়ে এই অগ্রযাত্রা সফল হবেই। তরুণরাই যে পথ দেখিয়েছে, সেই পথ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথ, সমতা ও সম্প্রীতির পথ। তারা থামবে না ভয়তে, পিছু হটে না হুমকিতে, আকাশে তুলে রাখে স্বাধীনতার দীপ্তি কণ্ঠে। বুক ভরা সাহস, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, তরুণের প্রতিটি প্রতিবাদে জাগে জাগ্রত নতুন সৃষ্টি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা আর তাদের পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের আয়োজন। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতে জানিয়ে দিই কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে। বিস্ময়কর খবরের আয়োজন, বিশ্ববিচিত্রা পর্ব, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পের ইতিহাস নিয়ে শিল্পকথা, চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে চলতি বিশ্ব, রয়েছে বই পরিচিতি, যেখানে থাকবে দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন, এবং শোনাব একটি নির্বাচিত গান। প্রিয় শ্রোতা, চলুন শুনি তাহলে এক এক করে সব পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণের বিশ্ববিচিত্রা পর্ব। বিশ্ববিচিত্রার প্রথমেই এক বিস্ময়কর পোকা নিয়ে জানাব। হ্যাঁ, হ্যামার হেড অর্ম এক বিস্ময়কর প্রাণী। এটা এমন এক প্রাণী যাকে মেরে ফেলতে চাইলে আপনাকে বিরাট দুর্ভোগ পোহাতে হবে, কেননা একে মেরে রক্তাক্ত ছিন্ন ভিন্ন থ্যাতলা করলেও এ মরবে না। একে যদি কেটে 2 টুকরো করে ফেলেন তাও এ মরবে না। প্রত্যেক টুকরো থেকে আলাদা আলাদা প্রাণী সৃষ্টি হবে। এবারের বিষয় অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনা, নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস হল। এ এক ধরনের প্রাকৃতিক আলো যা মেরু অঞ্চলে দেখা যায়। সৌরকণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের ফলে নর্দার্ন লাইটসের সৃষ্টি হয়। এর ফলে অত্যন্ত মুগ্ধকর দৃশ্য প্রত্যক্ষ করা যায়, যা বিস্ময় ভরা চোখে মুগ্ধতা ছড়ায়। কেক খেতে কে না ভালোবাসে? নানা স্বাদের কেক পাওয়া যায় বাজারে। অনেকে বাড়িতেও কেক বানিয়ে খান। এসব কেকের ওজন সাধারণত 1-2 পাউন্ডের হয়ে থাকে। আরও বড় কেকও অবশ্য পাওয়া যায়। তাই বলে 15,008 পাউন্ড ওজনের কেকের কথা কে কবে শুনেছে? বিশালাকার এই কেক বানিয়ে
নতুন বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ক্রাফট হেইনস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোভিলে হয়ে গেল বার্ষিক ক্রিম চিজ ফেস্টিভ্যাল। এই উৎসবে বিশাল আকার চিজ কেকটি হাজির করে সবাইকে তাক লাগিয়ে দেয় ক্রাফট হেইনস। 2013 সালে বড় একটি চিজ কেক তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিল কোম্পানিটি। তবে 2017 সালে রেকর্ডটি তাদের হাতছাড়া হয়ে যায়। রাশিয়ার একটি দল 9,347 পাউন্ডের চিজ কেক তৈরি করে নতুন রেকর্ড গড়ে। এতে অবশ্য ক্রাফট হেইনস দমে যায়নি, তারা নিজেদের হারানো গৌরব ফিরে পেতে উঠে পড়ে লাগে। ক্রাফট হেইনজের কোয়ালিটি ম্যানেজার ডেরিক লাংডং বলেন, আগের রেকর্ড ভেঙে ফেলার বিষয়ে তিনি ও তার দল সিদ্ধান্ত নিয়েছিলেন, সে অনুযায়ী তারা কাজ করেছেন। উৎসবে আসা দর্শনার্থীরা কেকটি দেখে অভিভূত হয়েছেন, কেকটির স্বাদও নিতে পেরেছেন তারা। কেকটি কেটে দর্শনার্থীদের খেতে দেয়া হয়, তবে সেটি খেয়ে শেষ করতে পারেননি তারা। পরে কেকের বাকি অংশ স্থানীয় খাদ্য ব্যাংকে দেয়া হয়। উত্তর কোরিয়ার 105 তলা ওয়াজিয়ং হোটেলটি পরিচিত দ্য হোটেল অব ডুম নামে, আর এটাই পৃথিবীর সবচেয়ে উঁচু খালি দালান। শুনতে অবাক লাগলেও সত্য যে শুধু একটি বাড়ি নয়, পুরো একটি শহর নীল রঙে রাঙানো। মরক্কোর বিখ্যাত শহর শেফশাওয়েন, যা চাওয়েন নামেও পরিচিত। মরক্কোর উত্তর পশ্চিমে অবস্থিত এই শহরটিকে ব্লু সিটি নামেও ডাকা হয়। এই শহরের সব বাড়ি, পথঘাট নীল রঙে সাজানো। পুরো শহর নীল রঙে সাজানোর পেছনে রয়েছে অনেক ইতিহাস। 1471 সালে গড়ে ওঠা শেফশাওয়েন শহরে একসময় নানা ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করত। বিভিন্ন সময়ে যুদ্ধ, বিশেষ করে 1930-এর দশকে হিটলারের ভয়ে ইহুদিরা পালিয়ে আশ্রয় নেয় মরক্কোর এ শহরে। সে সময় ইহুদি শরণার্থীরা নিজেদের ঘরবাড়ি থেকে শুরু করে পুরো শহর নীল রঙে ঢেকে ফেলে। তাদের কাছে নীল রং ছিল আকাশ আর স্বর্গের প্রতীক। আকাশের এই নীলটুকু মর্ত্যের নামিয়ে আনতেই শহর জুড়ে নীলের ছড়াছড়ি। নীল রং হওয়ার পিছনে আরেকটি মজার কারণও থাকতে পারে বলে মনে করেন অনেকে। সেটি হলো মশার হাত থেকে নিস্তার পাওয়ার একটা চেষ্টা। মশা নাকি টলটলে নীল জল একটুও পছন্দ করে না। 40,000 মানুষের বসতি শেফশাওয়েন শহরে সারা বছর পর্যটকের উপচে পড়া ভিড় থাকে। নীল শহরটির মানুষ ও খাবার দাবারেরও রয়েছে বেশ সুনাম। $3,576 দিন, 37টি কন্টেইনার জাহাজ, 158টি ট্রেন, 351টি বাস, 219টি ট্যাক্সি, 33টি নৌকা ও 43টি রিক্সা। সংখ্যাগুলো পেডারসন নামে এক ডেনমার্ক নাগরিকের ভ্রমণের পরিসংখ্যান। তিনি 2013 সালের 10 অক্টোবর বাড়ি থেকে বের হয়ে যান। টানা 10 বছর বিশ্বের 203টি দেশ ঘোরা শেষে চলতি বছরের 26শে জুন মাতৃভূমি ডেনমার্কে ফিরে আসেন। মজার ব্যাপার হলো, পুরো ভ্রমণে কখনোই আকাশপথ ব্যবহার করেননি এই ডাচ নাগরিক। সড়ক ও নৌপথ পাড়ি দিয়েছেন একের পর এক দেশ, মহাদেশ। দীর্ঘ প্রক্রিয়ার কারণে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তাকে পাকিস্তানে যাওয়ার জন্য বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রায় 7,500 মাইল পাড়ি দিতে হয়েছে। এছাড়া সিরিয়া, ইরান, নাউরু ও অ্যাঙ্গোলার মতো দেশের ভিসা পেতে মাসখানেকের বেশি সময় লেগে যায়। যাত্রাপথে সবচেয়ে বড় বিরতি পড়ে করোনা মহামারীর সময়। 2020 সালের শুরুর দিকে হংকংয়ে আটকা পড়ে যান তিনি, অথচ সে সময় মাত্র 9টি দেশ বাকি রয়ে যায়। প্রিয় শ্রোতা, শুনছিলেন বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ব বিচিত্রা। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে মধ্যযুগীয় শিল্প সময়ে বিশেষ করে ইউরোপে খ্রিস্ট ধর্মের প্রভাবশালী শিল্প গড়ে ওঠে। সেখানে গির্জা ও ধর্মীয় স্থাপত্য, মূর্তি ও চিত্রকর্ম ছিল মূল আকর্ষণ। 1400 থেকে 1700 শতাব্দী পর্যন্ত সময়ে ইউরোপে পুনর্জাগরণ বা রেনেসাঁর মাধ্যমে শিল্পে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও স্বাধীনতার সূচনা ঘটে। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলো, রাফায়েলের মতো শিল্পীরা এ সময় শিল্পকে বৈজ্ঞানিকভাবে ও সৌন্দর্যের উচ্চতায় নিয়ে যান। বন্ধুরা, এবারে শিল্প কথা পর্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস জানব।
গ্রন্থনায় অধ্যাপক মহিউদ্দিন তাহের, পাঠ করে শোনাচ্ছেন সায়রা হাবিব। ম্যাডোনা লুইস চিকন আমেরিকার একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী। তার জন্ম 1958 সালে। তিনি অনেকগুলো হিট গানের জন্য বিখ্যাত হয়েছেন। ম্যাডোনা সঙ্গীত জগতের পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনারও। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা সুযোগ পেলেই গানের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন। খ্যাতনামা প্রতিষ্ঠান আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। তিনি একজন ছবির পরিচালকও। পপ তারকা ম্যাডোনা তার দ্বিতীয় ছবি পরিচালনা করেছেন। ছবির নাম ডব্লিউই। ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ডের বহুল আলোচিত প্রেম কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। মিউজিক হল ম্যাডোনার অষ্টম স্টুডিও অ্যালবাম, যা 2000 সালের 18 সেপ্টেম্বর তারিখে ম্যাভেরিক এবং ওয়ার্নার ব্রোস রেকর্ডস প্রকাশ করে। তার আগের অ্যালবাম 1998 সালের রে অফ লাইটের সাফল্যের পরে ম্যাডোনা সঙ্গীত রাজ্যে প্রতিষ্ঠা পান। এটি তাকে একটি স্বতন্ত্র সাংগীতিক ল্যান্ডস্কেপে এনে দেয় এবং এর ফলে মীর ওয়াইস আহমেদজাই এবং উইলিয়াম অরবিটের সঙ্গে তার সহযোগিতার অ্যালবামের সুযোগ আরও প্রশস্ত করে দেয়। সঙ্গীত তার সামগ্রিক ডান্স, পপ এবং ইলেকট্রনিকা ভাইবের মধ্যে অনেকগুলো ভিন্ন ঘরানা অন্তর্ভুক্ত করে, যা ফ্রাঙ্ক, হাউস, রক এবং লোকজ দ্বারা প্রভাবিত হয়। অ্যালবামটিতে ম্যাডোনা একটি কাউগার্ল চরিত্রে চিত্রিত হন। অ্যালবামটি মোট 5টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছে। 43তম অনুষ্ঠানে সেরা রেকর্ডিং প্যাকেজ জিতেছে। এটির বাণিজ্যিক সাফল্য ছিল প্রকাশের প্রথম 10 দিনে 4 মিলিয়ন কপি বিক্রি করে 23টি দেশে প্রথম স্থানে আত্মপ্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে মিউজিক বিলবোর্ড 200-তে প্রথম সপ্তাহে 4,20,000 কপি বিক্রির সুবাদে প্রথম স্থানে আত্মপ্রকাশ করে। এটি 1 দশকেরও বেশি সময়ের মধ্যে চার্টের শীর্ষ অ্যালবাম হিসেবে স্বীকৃত হয় এবং বিশ্বব্যাপী মোট 11 মিলিয়নেরও বেশি কপি বিক্রি করে 2001 সালের 19তম সর্বাধিক বিক্রিত অ্যালবাম হয়। বিশ্বব্যাপী 25টি দেশে রেকর্ড চার্টের শীর্ষে ছিল এবং ইউএস বিলবোর্ড হট 100-এ ম্যাডোনার 12তম এবং সাম্প্রতিকতম নাম্বার 1 হিট হয়। এটির পরে আরও একটি সেরা 5 হিট, ডোন্ট টেল মি এবং হোয়াট ইট ফিলস লাইক ফর আ গার্ল, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে শীর্ষ 10-এ স্থান করে নিয়েছে। ইমপ্রেসিভ ইনস্ট্যান্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ডান্স ক্লাব গানের তালিকায় শীর্ষে রয়েছে। ইলেকট্রো হাউস, ভোকাল ম্যানিপুলেশন, চপ আপ অ্যাকোস্টিক এবং কাউবয় কিডস গ্রহণের মতো বেশ কয়েকটি সঙ্গীত সাংবাদিকদের দ্বারা স্বীকৃত হয়েছে। শুনছিলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস শিল্পকথা পর্বে। সময়ের সাথে সাথে ঘটে চলে কত শত ঘটনা, সে ঘটনার কতটুকুই বা আমাদের জানা হয়? না, জানা বা শোনা হয় না সব খবর। আর তাই তো আমরা উত্তরণ আয়োজনে রাখি চলতি বিশ্ব পর্ব। এ পর্বে আমরা চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক নানা ঘটনা জেনে নিতে চাই। এবারে চলতি বিশ্ব পর্বে শোনাব চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক নানা ঘটনা। তথ্য সংগ্রহ করেছেন শিক্ষাবিদ ইভা আফরোজ, পড়ে শোনাচ্ছেন বর্ষা আহমেদ। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোর। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্ট শনিবার এক বক্তৃতায় বলেন, আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা। সেই সঙ্গে ফ্রান্স ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ
করেন তিনি। ম্যাক্রোর এই বক্তব্য এমন সময় এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। ইসরায়েলি বাহিনী গত বছরের 7 অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের উপর আক্রমণ চালিয়ে আসছে। কয়েক বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ, 1 বছর ধরে চলমান গাজা যুদ্ধ এবং সুদানের সংঘাতে লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির ঘটনার মাঝে চলতি বছর কার হাতে উঠবে নোবেল শান্তি পুরস্কার সেদিকে দৃষ্টি সবার। আর কয়েকদিন পরেই 2024 সালের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির তালিকায় এর মধ্যেই বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি বছরের তালিকায় সম্ভাব্য নামের মধ্যে সংস্থা হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সির নাম, আছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের নামও। আর ব্যক্তি হিসেবে যার নামটি বেশি শোনা যাচ্ছে তিনি হলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংশ্লিষ্টদের বরাতে রয়টার্স অবশ্য একটি ভিন্ন কথাও বলছে। চলতি বছর নাকি বিস্ময়করভাবে শান্তিতে নোবেল জয়ী হিসেবে কারো নাম নাও ঘোষণা হতে পারে। নোবেল কমিটি যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটি হবে 5 দশক পর এমন কোনো ঘটনা। সর্বশেষ 1972 সালে এমন সিদ্ধান্ত নিয়েছিল নোবেল কমিটি। উল্লেখ্য, চলতি বছর শান্তি পুরস্কারের জন্য 2086 জন ব্যক্তি ও সংস্থার নাম প্রস্তাব করা হয়েছে। গত বছর অর্থাৎ 2023 সালে জেলে বন্দী ইরানের নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ চলতি বিশ্ব পর্বে শুনছিলাম চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনা। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো পরামর্শ, ভালো লাগা মন্দ লাগা আমাদের কাছে লিখে জানাতে পারেন। আপনাদের মনের মতো করে আমরা সব সময় সাজাতে চাই প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতা বন্ধুরা, বই হল জ্ঞান, কল্পনা এবং সংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম। এটি মানুষের চিন্তা, অভিজ্ঞতা এবং অনুভূতিগুলোকে ধরে রাখে এবং প্রজন্মের পর প্রজন্মে তা পৌঁছে দেয়। বই পড়া মানে নতুন জগতে প্রবেশ করা, যা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জীবনের নানা দিকের সঙ্গে পরিচিত করে। এবারে তাই বই পরিচিতি পর্ব। দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন শুনব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ 20-এর বাঁশি নিয়ে শুনব আজ। গ্রন্থনা উপস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল এর চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ। কবির জন্ম যখন মাত্র 8 বছর, তখন তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পরে কবির জীবনে চরম দারিদ্র্য দেখা দেয়। মাত্র 10 বছর বয়সে কবি তার গ্রামের বক্তব্য থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। সংসারের চাপে তিনি ওই বয়সে ওই মক্তবেই শিক্ষকতা শুরু করেন। এর কিছুকাল পরে তিনি একটি লেটোর দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। পরে তাকে আবার স্কুলে ভর্তি করা হলেও তিনি বেশি দিন পড়াশোনা চালিয়ে যাননি। কৈশোর জীবন থেকে তিনি নানান রকম বৃত্তিতে যুক্ত হন। কাজী নজরুল ইসলাম কাজী রফিজ উদ্দিন নামের এক দারোগার সাথে ময়মনসিংহ জেলার কাজীর শিমলা গ্রামে আসেন এবং সেখানে বেশ কিছুকাল অবস্থান করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পরে তিনি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। সে সময় অবসরকালে তিনি গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লিখে কলকাতার বিভিন্ন পত্রিকায় পাঠাতেন। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেয়া হলে কাজী নজরুল ইসলাম কলকাতায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন এবং লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেন। অসুস্থ হবার আগে পর্যন্ত তিনি যা রচনা করেছেন তা তাঁকে বাংলা সাহিত্যে অমর স্থান প্রদান করবে। কাজী নজরুল ইসলাম অসংখ্য উত্তম মানের কাব্যগ্রন্থ, গান, প্রবন্ধ, ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন। তাঁর জীবদ্দশায় তিনি অসংখ্য পুরস্কার, সম্মাননা, খেতাব এবং সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন। এই মহান কবি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 20-এর বাঁশি।
এই কাব্যগ্রন্থটি 1924 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে অনেকগুলো অনন্য সাধারণ কবিতা ও গান রয়েছে। কয়েকটি কবিতার নাম বলছি। আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ, ফাতেহা ইজ দোয়াজদাম আবির্ভাব, ফাতেহা ইজ দোয়াজদাম তিরোভাব, তুর্য নিনাদ, বোধন, উদ্বোধন, অভয় মন্ত্র, আত্মশক্তি, শিকল পরার গান, মুক্তবন্দী, যুগান্তরের গান, সত্য মন্ত্র, বিজয় গান, বিদ্রোহীর বাণী। কবির লেখা এসব কবিতা ও গানে তাঁর অসাধারণ সৃজনী শক্তির পরিচয় পাওয়া যায়। এসব কবিতা ও গানের মাধ্যমে কবি তাঁর গভীর দেশপ্রেম, সংস্কারমুক্ত মন, প্রাগ্রসর ভাবনা, স্বপ্ন এবং দ্রোহের পরিচয় দিয়েছেন। বিশ্বের বাঁশির অনেকগুলো কবিতা ও গান বাংলাদেশে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছে। এই গ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতা ও গান প্রায়শ পঠিত ও গীত হয়। কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি বিশ্বের বাঁশি। সুপ্রিয় শ্রোতা, শুনছিলাম দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন বই পরিচিতি পর্বে কবি কাজী নজরুল ইসলাম রচিত বিশ্বের বাঁশি গ্রন্থ নিয়ে যত কথা। বন্ধুরা, রাধারমণ দত্তের ভ্রমর কইও গিয়া একটি অত্যন্ত জনপ্রিয় এবং হৃদয়গ্রাহী বাউল গান। এই গানে রাধারমণ দত্ত ভ্রমর বা মৌমাছিকে বার্তাবাহক হিসেবে কল্পনা করেছেন, যিনি শ্রীকৃষ্ণের কাছে রাধার ভালোবাসার বার্তা পৌঁছে দেবে। এই গানটি মূলত বিরহের গান, যেখানে প্রেমিকা তার প্রেমিককে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। গানের মধ্যে রাধার মনস্তাত্ত্বিক অবস্থা ও প্রেমের আকুলতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভ্রমর এখানে একটি প্রতীকী উপস্থাপনা হিসেবে ব্যবহৃত হয়েছে, যা রাধার মনের অনুভূতিকে কৃষ্ণর কাছে পৌঁছে দিতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, রাধারমণ দত্তের গান দিয়েই এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। গানের কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান। চলুন তবে শুনে আসি। ভ্রমর
প্রিয় শ্রোতা, শুনছিলাম রাধা রমন দত্তের গান। এই গানের সুর ও ভাষা খুবই মধুর এবং এর ভক্তিমূলক ও আবেগময় বার্তা আশা করি আপনাদের মুগ্ধ করেছে। রাধারমণের অনেক গানের মতোই ভ্রমর কইও গিয়া গানটি মানুষ ও ঈশ্বরের সম্পর্কের গভীরতা ও আবেগকে প্রতিফলিত করেছে। গানের কথার গভীরতা ও সুরব্যঞ্জনায় হারিয়ে গিয়েছিল মন। এবারে বিদায়ী আয়োজন। শেষ কথায় বলি, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবাইদ হোসেন পলাশ, উপস্থাপনায় আমি আজহারুল ইসলাম রানী এবং আমি তামান্না মিনহাজ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন সৈয়দ রবিউল ইসলাম, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।